নমস্কার। আচ্ছা, এমন যদি হয় হঠাৎ আপনি ইনকাম ট্যাক্সের নোটিশ পেলেন, খুব ভয় পেয়ে যাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের কারণে আপনি ইনকাম ট্যাক্সের নোটিশ পেতে পারেন। আমরা সেটা আলোচনা করব যে কত টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করতে পারেন বা কত টাকার উপরে লেনদেন করলে ইনকাম ট্যাক্স আপনাকে নোটিশ ধরাতে পারে, পেনাল্টি করতে পারে। সেই আলোচনা করার পূর্বে আমরা কয়েকটা প্রাথমিক আলোচনা করে নিই। আচ্ছা, একজন ব্যক্তির ব্যাংকে কটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে? এক উত্তরে কোনো লিমিট নেই। আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকতে পারে, সেভিংস অ্যাকাউন্ট। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, প্রাইভেট ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, কোনো লিমিট নেই। একটা ব্যাংকে ফার্স্ট হোল্ডার হিসেবে আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার কারণ ফার্স্ট হোল্ডারকেই ইনকাম ট্যাক্সে অ্যাসেসি হিসেবে ধরা হবে, তার নামেই রিপোর্টিং হবে। এখন সিবিএস সিস্টেম হওয়াতে আপনার কাস্টমার আইডি সেটা সমস্ত ব্রাঞ্চেই প্রযোজ্য হবে। তবে আপনি অন্যের নামে ফার্স্ট হোল্ডার, আপনি জয়েন্ট হোল্ডার হিসেবে একই ব্যাংকে আরও অনেক অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু একটা বা দুটোর বেশি অ্যাকাউন্ট থাকলে সেটা মেনটেনেন্স করা খুব মুশকিল। তার মিনিমাম ব্যালেন্স প্যারামিটার ঠিক রাখতে হবে, নাহলে মিনিমাম ব্যালেন্স চার্জেস কাটবে, তার SMS চার্জেস কাটবে। প্রতিটা অ্যাকাউন্টের জন্যে এটিএম কার্ড থাকলে অ্যানুয়াল এটিএম চার্জ কাটবে। এবং সবচেয়ে বড় কথা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনার যতগুলো এসবি অ্যাকাউন্ট আছে তার রিপোর্টিং করতে হবে। অতএব একটা বা দুটোর বেশি অ্যাকাউন্ট না থাকাই ভালো। আমি আপনাদের সুজয় বলছি, আমি একজন এক্সপেরিয়েন্সড ব্যাংকার। আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, বন্ধুদের অনেক অনেক শেয়ার করুন, আর আপনাদের কমেন্টে জানান কী ধরনের ভিডিও আপনারা পেতে চান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। প্রথম কথা, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে কোনো লিমিটেশান নেই যে আপনি কত টাকা জমা দিতে পারেন বা কত টাকা তুলতে পারেন। আপনি যত টাকা ইচ্ছে, 1 কোটি 2 কোটি 10 কোটি যা ইচ্ছে টাকা আপনি জমা দিতে পারেন এবং আপনি যত ইচ্ছে টাকা তুলতেও পারেন। তবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যারা এই টাকাটা নিচ্ছে, ব্যাংকিং সংস্থা, তাদের একটা নির্দেশ দিয়েছে। তাদের একটা নির্দেশ দেওয়া আছে যে 10 লক্ষ টাকার বেশি উইথড্রল বা ডিপোজিট, সেটা এককালীন হতে পারে বা ভেঙে ভেঙে টোটাল 10 লাখের বেশি হলে তাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আর্থিক বছরের শেষে রিপোর্টিং করতে হবে যে এই প্যান নাম্বার, এই নাম, এই ঠিকানার ভদ্রলোক 10 লক্ষ টাকার উপরে এত টাকা লেনদেন করেছেন। এখানে কিন্তু ক্যালেন্ডার ইয়ার না, জানুয়ারি ডিসেম্বর না, আমরা এখানে বলছি ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার মানে 1 এপ্রিল থেকে পরের বছরের 31শে মার্চ পর্যন্ত যে বছরটাকে আমরা ধরি সেটাকে আর্থিক বছর বা ফিনান্সিয়াল ইয়ার বলা হয়। এই ফিনান্সিয়াল ইয়ারে আপনি 1 লাখ 2 লাখ 50,000 করে যদি টাকা জমা দিয়ে 10 লক্ষ টাকার উপরে ব্যাংকে জমা দেন বা উইথড্র করেন, তাহলে ব্যাংকের দায়িত্ব
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানানো। এটাকে বলা হয় এসএফটি। এসএফটি কথাটার অর্থ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। এটা আপনার দায়িত্ব না। আমরা যারা অ্যাসেসি, করদাতা বা আমরা যারা টাকা ব্যাংকে জমা রাখছি তাদের দায়িত্ব না। এই দায়িত্বটা হচ্ছে ব্যাংকারের, তাদের বা পোস্ট অফিসে, তাদের জানানোর দায়িত্ব ইনকাম ট্যাক্স অথরিটিকে। এটাকে বলা হয় এসএফটি, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। এটা বছর 31শে মার্চ শেষ হলে মে মাসের ভিতর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো জানানোর দায়িত্ব। এখন প্রশ্ন, এটা দিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কী করবে? ধরুন আপনার অ্যাকাউন্টে আপনি জমি বিক্রি করেছেন, পৈতৃক সম্পত্তি পেয়েছেন, লক্ষ লক্ষ টাকা জমা দিয়েছেন, অথচ আপনি কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেননি, বা আপনার দেখা যাচ্ছে 1 কোটি টাকা ব্যাংকে জমা দিয়েছেন এই আর্থিক বৎসরে, কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে আপনি 5 লক্ষ টাকা আয় দেখিয়েছেন। এই যে ডিসপ্যারিটিটা হচ্ছে, এই যে অসঙ্গতিটা হচ্ছে, তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলবে তুমি দেখালে 5 লক্ষ টাকা তোমার আয় এই আর্থিক বৎসরে আইটিআর রিটার্নে, অথচ তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 1 কোটি টাকা। তুমি জাস্টিফাই করো এই টাকা কোথার থেকে এলো, এটা ইলিগাল টাকা কিনা, ব্ল্যাক মানি কিনা, এইতে আপনি কোনো মানি লন্ডারিং করেছেন কিনা, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে। অতএব ভয় পাবার কিছু নেই। আপনার যদি কাগজপত্র ঠিক থাকে, আপনার যদি জাস্টিফাই করার মতো ডকুমেন্ট থাকে, তাহলে আপনার ভয় পাবার কিছু নেই। এবং আপনার যদি আয়কর দেয়া থাকে, আয়করে সঠিকভাবে আয় দেখানো থাকে, তাহলে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। না হলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। অনেকে বলবেন, কই আমি তো 1 বছর আগে এরকম জমি বেচে টাকা রেখেছিলাম 1 কোটি কি 60 লক্ষ টাকা, কই আমি তো কোনো চিঠি পাইনি। না, আয়কর কাঠামোটার লোকজন যা, আর দেশে প্রায় 150 কোটি মানুষ, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতে পারে না আয়কর দপ্তর। তাদের লোকবল কম, যতই প্রযুক্তি থাকুক কাজটা খুব কঠিন। আপনি 2 বছর 3 বছর 5 বছর বাদেও নোটিশ পেতে পারেন। অতএব আপনাকে সমস্ত ডকুমেন্ট গুছিয়ে রাখতে হবে, যাতে এরকম ইনকাম ট্যাক্সের নোটিশ পেলে আপনি জাস্টিফাই করতে পারেন যে আপনি সৎ উপায়ে এই টাকাটা উপার্জন করেছেন, জমা দিয়েছেন এবং যথারীতি আপনার আয়কর জমা হয়েছে। এখন আপনার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 50 লক্ষ টাকা জমা হয়েছে, অথচ আপনি আয়কর রিটার্ন জমা দেননি, দেখাচ্ছেন আপনার কোনো আয় নেই। এই জাতীয় কর ফাঁকি দেবার প্রবণতা ঠেকানোর জন্যে, এবং সরকার চাইছে যে নগদ লেনদেন যাতে কম হয়। নগদ লেনদেন হচ্ছে কালোবাজারির অন্যতম উৎস। নগদ লেনদেন কম হওয়ার জন্য আপনারা জানেন ডিজিটাল ইন্ডিয়া বলে একটা প্রকল্প চালু হয়েছে, অর্থাৎ ইউপিআই ডিজিটাল সিস্টেমে যাতে লেনদেন বাড়ে, মানুষ যাতে নগদ টাকা লেনদেন কম করে, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিন নগদ লেনদেন আরও কমে আসবে, মানুষ ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশান বেশি করবে, তাহলে এই ঝামেলাটা কমে যাবে। এই জন্যেই নগদ লেনদেন ঠেকানোর জন্যে, কালোবাজারি ঠেকানোর জন্যেই এই রিপোর্টিং সিস্টেমটা। অতএব আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আপনারা টাকা জমা দিন, কিন্তু তার এগেনস্টে যেন ডকুমেন্ট থাকে যে আপনি কোন সোর্স থেকে টাকা পেয়েছেন।
আজকে আপনি বললেন আমার এক বন্ধু আমাকে টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি রেখেছি। এবার সেই বন্ধু পরবর্তীকালে বলল না না, আমি তো কোনো টাকা ওকে দিইনি। তখন দায়িত্বটা আপনার পড়বে। এবং এইসব ক্ষেত্রে আপনি জাস্টিফাই না করতে পারলে আপনার পেনাল্টি যা টাকা দিয়েছেন তার থেকে বেশিও হতে পারে। ধরুন 50 লক্ষ টাকা দিয়ে জমা দিয়েছেন ব্যাংকে, আর আপনি জাস্টিফাই করতে পারলেন না, তাহলে আপনার ট্যাক্স, পেনাল্টি, ইন্টারেস্ট মিলে 50 লক্ষ টাকার বেশি আয়কর দাবি করতে পারে। অতএব নিশ্চিন্তে ঘুমাতে হলে, টেনশন ফ্রি জীবন রাখতে হলে এই কথাগুলো একটু মনে রাখবেন। টাকা জমা দিন, আপনাকে কেউ ব্যাংক জিজ্ঞাসা করবেন না এই টাকা কোথা থেকে পেলেন, কেন এত টাকা, আপনি আজকে হঠাৎ 10 লক্ষ টাকা কেন জমা দিচ্ছেন, কেউ আপনাকে এসব প্রশ্ন করবে না। আর উইথড্রলের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশান আছে, সেটা হচ্ছে 194(n)। সেখানে বলা হচ্ছে আপনি টাকা উইথড্র করছেন, আপনি কোনো দিন ইনকাম ট্যাক্স ফাইল করেননি, গত 3 বছরে আপনার কোনো ইনকাম ট্যাক্স ফাইল করা হয়নি, রিটার্ন জমা দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনি 20 লক্ষ টাকার উপর যদি উইথড্র করেন তাহলে আপনাকে 2% করে টিডিএস কাটা হবে 20 লক্ষর উপর যত টাকা তুলেছেন তার উপর। অর্থাৎ আপনি যদি 30 লক্ষ টাকা উইথড্র করেন তাহলে 10 লক্ষ টাকার উপর 2% করে টিডিএস কাটা হবে। এটা হচ্ছে 20 লক্ষ থেকে 1 কোটি টাকা। আর 1 কোটি টাকার উপর যদি আপনি উইথড্র করেন তাহলে আপনাকে 5% করে টিডিএস ব্যাংক কেটে নেবে। এটা যদি আপনার গত 3 বছরে কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না দেওয়া হয়। আর আপনার যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়াও থাকে গত 3 বছরে, তাহলে 1 কোটি টাকার উপর যদি আপনি উইথড্র করেন তাহলে আপনার ক্ষেত্রে 2% টিডিএস কাটা হবে। এটা হচ্ছে সেকশন 194(n) ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আজকে এই পর্যন্তই থাক। এক্ষেত্রে আরেকটা কথা একটু বলে রাখি, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে উইথড্রলের সীমা মানে রিপোর্টিংয়ের সীমা হচ্ছে 50 লক্ষ। সেভিংসের ক্ষেত্রে যেমন বলেছিলাম 10 লক্ষ টাকার উপর হলে ব্যাংকের দায়িত্ব ইনকাম ট্যাক্সকে রিপোর্ট করা, সেরকম কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি 50 লক্ষ টাকার উপর উইথড্র করা হয় তাহলে ইনকাম ট্যাক্সকে রিপোর্টিং করবে ব্যাংক। আজকে এই পর্যন্তই থাক, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে আমার ঈশ্বর, আমার আল্লাহ।